কেন বিশ্বের অনেক মুসলিম অধ্যুষিত দেশ এখনো অর্থনৈতিকভাবে পিছিয়ে? এটি কি ধর্মের কারণে, নাকি ইতিহাস, রাজনীতি ও অর্থনীতির জটিল বাস্তবতার ফল? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনের আলোচনায়, এমনকি সাধারণ মানুষের আড্ডাতেও প্রায় শোনা যায়, অধিকাংশ মুসলিম দেশ কেন দরিদ্র? কিন্তু এই প্রশ্নের উত্তর এতটাই সহজ আসলেই নয়। একটি দেশের উন্নয়ন বা দারিদ্র কখনো একটি মাত্র কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ধর্ম, ইতিহাস, শিক্ষা, শাসন ব্যবস্থা, যুদ্ধ, ভূরাজনীতি, প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি এবং বৈশ্বিক অর্থনীতি সবকিছু মিলেই একটি দেশের বর্তমান অবস্থাকে গড়ে তোলে। আজকের এই ভিডিওতে আমরা কোনো ধর্ম, জাতি বা জনগোষ্ঠীকে দোষারোপ করব না, বরং বিভিন্ন গবেষণা, ইতিহাস এবং অর্থনৈতিক বাস্তবতার আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই বলে রাখা ভালো, এটি একটি প্রচলিত ধারণা রয়েছে যে সব মুসলিম দেশই দরিদ্র, কিন্তু এই বক্তব্যটা মোটেই সঠিক নয়। বিশ্বের এমন বহু মুসলিম অধ্যুষিত দেশ রয়েছে যেগুলোর মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর মধ্যে। আবার এমন দেশও রয়েছে যেখানে দীর্ঘদিনের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল অর্থনীতির কারণে দারিদ্র্য প্রকট। অর্থাৎ মুসলিম অধ্যুষিত দেশগুলো একরকম নয়, তাদের ইতিহাসও এক নয়, তাদের রাজনৈতিক ব্যবস্থা এক নয়, তাদের অর্থনৈতিক কাঠামো এক নয়। তাই একটিমাত্র মাপকাঠি দিয়ে পুরো মুসলিম বিশ্বকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে প্রশ্নটি কেন ওঠে? এই প্রশ্নের পেছনে কিছু বাস্তব কারণ রয়েছে। বিশ্বের দরিদ্র দেশগুলোর তালিকায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি মুসলিম অধ্যুষিত দেশের নাম দেখা যায়। অন্যদিকে বহু সংঘাতপূর্ণ অঞ্চলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে। ফলে অনেকেই ধরে নেন যে ধর্মই হয়তো এর প্রধান কারণ। গবেষকরা সাধারণত আরো বিস্তৃত কারণ বিশ্লেষণ করেন। তারা দেখেন ইতিহাস, উপনিবেশবাদ, যুদ্ধ, রাষ্ট্র পরিচালনা, শিক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক রাজনীতি। এই সবগুলো বিষয় একসঙ্গে একটি দেশের উন্নয়নে প্রভাব ফেলে। আপনারা অনেকে অবাক হবেন, একসময় মুসলিম বিশ্বই ছিল পৃথিবীর অন্যতম উন্নত অঞ্চল। যখন ইউরোপের অনেক অংশ মধ্যযুগের অস্থিরতার মধ্যে ছিল, তখন বাগদাদ, কায়রো, কডোরভা ও সমরকন্দ ছিল জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, স্থাপত্য এবং দর্শনে মুসলিম পণ্ডিতদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অর্থাৎ ইতিহাস বলছে মুসলিম সমাজ উন্নয়ন ও জ্ঞান চর্চায় নেতৃত্বও দিয়েছে। তাহলে পরে এমন কি পরিবর্তন হলো? এই ধারাবাহিক পর্বে আমরা আলোচনা করব কিভাবে উপনিবেশবাদ বহু দেশের অর্থনীতিকে বদলে দিয়েছে, কিভাবে যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা উন্নয়নকে বাধাগ্রস্ত করে, কেন কিছু সম্পদশালী দেশও টেকসই উন্নয়নে পিছিয়ে পড়ে, কেন শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিতে বিনিয়োগ গুরুত্বপূর্ণ, এবং কেন একই ধর্ম অনুসরণ করলেও এক দেশের অর্থনীতি অন্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে সমালোচনা করা নয় এবং কোনো ধর্মকে বিশেষভাবে প্রশংসা করাও নয়। আমাদের উদ্দেশ্য হলো তথ্য, ইতিহাস এবং অর্থনীতির আলোকে একটি জটিল প্রশ্নকে বোঝা। যদি আমরা বাস্তব কারণগুলো বুঝতে পারি, তাহলে উন্নয়নের পথ সম্পর্কেও আরো স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। অধিকাংশ মুসলিম দেশ দরিদ্র, এই ধারণাটি বাস্তবতাকে পুরোপুরি তুলে ধরে না, কারণ সব মুসলিম অধ্যুষিত দেশের অর্থনীতি এক নয়। কিন্তু এবার আরো একটি বড় প্রশ্নের উত্তর খুঁজব। যদি আজ অনেক মুসলিম অধ্যুষিত দেশ উন্নয়নের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাহলে ইতিহাসে এমন এক সময় কিভাবে এসেছিল যখন মুসলিম সভ্যতাই ছিল বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা? চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যায় অষ্টম শতাব্দীতে। সপ্তম শতাব্দীতে ইসলামের আবির্ভাবের পর খুব অল্প সময়ের মধ্যেই আরব উপদ্বীপের বাইরে একটা বিশাল সভ্যতার বিকাশ শুরু হয়। এই সভ্যতা শুধু সামরিক বা রাজনৈতিক শক্তির কারণে বিস্তৃত হয়নি, বরং বাণিজ্য, প্রশাসন, শিক্ষা এবং জ্ঞান চর্চার মাধ্যমেও দ্রুত প্রসার লাভ করে। কয়েক শতাব্দীর মধ্যেই মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত হয় মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া, পারস্য, স্পেনের একটি বড় অংশ এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চল। এটি ছিল সেই সময়ের বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক ও সাংস্কৃতিক নেটওয়ার্ক। মুসলিম শাসকেরা শুধু নতুন অঞ্চল দখল করেননি, তারা জ্ঞান সংগ্রহে আগ্রহী ছিলেন।
গ্রিক, পারস্য, ভারত এবং অন্যান্য সভ্যতার বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ আরবিতে অনুবাদ করা হয়। শুধু অনুবাদেই থেমে থাকেননি পণ্ডিতরা, তারা সেই জ্ঞানকে আরো উন্নত করেন, নতুন তত্ত্ব দেন, নতুন আবিষ্কার করেন। এ কারণেই ইতিহাসবিদরা এই সময়কে কেবল সংরক্ষণের যুগ নয়, উদ্ভাবনের যুগও বলে থাকেন। সে সময়ে বাগদাদ ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী। এখানে গড়ে ওঠে বিশাল গ্রন্থাগার, মানমন্দির এবং গবেষণা কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতরা এখানে এসে গবেষণা করতেন। গণিত, চিকিৎসা, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন এবং প্রকৌশল, প্রায় প্রতিটি ক্ষেত্রেই নতুন গবেষণা হচ্ছিল। জ্ঞান চর্চা তখন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাও পেত। মুসলিম চিকিৎসকেরা হাসপাতাল প্রতিষ্ঠা করেন, রোগ নির্ণয়ের নতুন পদ্ধতি উদ্ভাবন করেন এবং চিকিৎসা বিষয়ক বই রচনা করেন। অনেক গ্রন্থ পরবর্তীকালে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়। জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা করেন। গণিতবিদেরা বীজগণিতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নৌ চলাচল, মানচিত্র নির্মাণ এবং সময় নির্ধারণেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়। মুসলিম বিশ্বের উন্নতির আরেকটি বড় কারণ ছিল আন্তর্জাতিক বাণিজ্য। চীন থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথের মাধ্যমে রেশম, মশলা, ধাতু, বস্ত্র এবং অন্যান্য পণ্য আদান প্রদান হতো। এই বাণিজ্য শুধু সম্পদই আনেনি, এটি বিভিন্ন সভ্যতার মধ্যে জ্ঞান ও প্রযুক্তির আদান প্রদানও বাড়িয়েছিল। তাহলে পতন শুরু হলো কেন? ইতিহাসে কোনো সভ্যতা চিরকাল একই অবস্থা থাকে না। মুসলিম বিশ্বের ক্ষেত্রেও তাই হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিভাজন শুরু হয়, বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকে, বাণিজ্য পথ পরিবর্তিত হতে থাকে। পরে বাইরের আক্রমণ এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতাও এই অঞ্চলের উপর গভীর প্রভাব ফেলে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ইতিহাসবিদদের মধ্যে এই পতনের কারণ নিয়ে একক কোনো মত নেই। এটি ছিল বহু শতাব্দী জুড়ে ঘটে যাওয়া নানা রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং সামাজিক পরিবর্তনের সম্মিলিত ফল। এই ইতিহাস আমাদের কি শেখায়? এই ইতিহাস একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোনো ধর্ম নিজে একটি দেশকে ধনী বা দরিদ্র করে না। এই সভ্যতা ইতিহাসের এক সময়ে জ্ঞান, বিজ্ঞান ও অর্থনীতিতে বিশ্বের নেতৃত্ব দিতে পারে, আবার অন্য সময়ে নানা কারণে পিছিয়েও পড়তে পারে। অর্থাৎ উন্নয়ন নির্ভর করে প্রতিষ্ঠান, শিক্ষা, স্থিতিশীলতা, উদ্ভাবন, সুশাসন এবং অর্থনৈতিক নীতির উপরে। কিভাবে উপনিবেশিক শাসন বহু দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিল? এর আগে আমরা দেখেছি মুসলিম বিশ্ব একসময় বিজ্ঞান, শিক্ষা ও বাণিজ্যে বিশ্বের অন্যতম অগ্রসর অঞ্চল ছিল। তাহলে সেই অবস্থান থেকে অনেক দেশ কিভাবে পিছিয়ে পড়ল? ইতিহাসবিদদের মতে এর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো উপনিবেশবাদ। তবে এটি একমাত্র কারণ নয়। একটি দেশের বর্তমান অর্থনীতি গঠনে আভ্যন্তরীণ নীতি, শাসন ব্যবস্থা, শিক্ষা, যুদ্ধ, প্রযুক্তি ও বৈশ্বিক অর্থনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা দেখব কিভাবে উপনিবেশিক শাসন বহু দেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছিল। পঞ্চদশ শতাব্দী থেকে ইউরোপীয় সামুদ্রিক শক্তিগুলো নতুন বাণিজ্য পথের সন্ধান শুরু করে। ধীরে ধীরে পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স এবং ব্রিটেন এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। পরবর্তীতে অনেক এলাকায় তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ শাসনের অধীনে চলে যায়। অনেক মুসলিম অধ্যুষিত অঞ্চলও এই প্রক্রিয়ার অংশ হয়ে ওঠে। অর্থনীতির কাঠামোতে পরিবর্তন উপনিবেশিক শাসনের একটি বড় বৈশিষ্ট্য ছিল। স্থানীয় অর্থনীতিকে এমনভাবে গড়ে তোলা যাতে তা মূলত উপনিবেশিক শক্তির স্বার্থ পূরণ করে। অনেক অঞ্চলে কৃষি ও খনিজ সম্পদের উৎপাদন বাড়ানো হয়, কিন্তু স্থানীয় শিল্পায়ন তুলনামূলকভাবে সীমিত থাকে। ফলে কিছু অঞ্চলে কাঁচামাল রপ্তানি হলেও উচ্চ মূল্যের শিল্পপণ্য অন্য দেশ থেকে আমদানি করতে হতো। এর ফলে দীর্ঘমেয়াদে শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলা অনেক কঠিন হয়ে পড়ে। উপনিবেশিক শাসনামলে অনেক জায়গায় আধুনিক প্রশাসনিক ব্যবস্থা, রেলপথ ও কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, কিন্তু এগুলোর উদ্দেশ্য সবসময় স্থানীয় জনগণের সর্বাঙ্গীন উন্নয়ন ছিল না। অনেক ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং উপনিবেশ পরিচালনা সহজ করাই ছিল প্রধান লক্ষ্য। ফলে স্বাধীনতার পর বহু দেশকে সীমিত দক্ষ জনবল এবং দুর্বল প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্র গঠন করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সীমান্ত নির্ধারণ। অনেক ক্ষেত্রে স্থানীয় ভাষা,
সংস্কৃতি বা জাতিগত বাস্তবতা বিবেচনা না করেই প্রশাসনিক সীমানা নির্ধারণ করা হয়েছিল। স্বাধীনতার পর সেই সীমান্তই আন্তর্জাতিক সীমান্তে পরিণত হয়। কিছু অঞ্চলে এর ফলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়, যা অর্থনৈতিক উন্নয়নের পথকেও কঠিন করে তোলে। স্বাধীনতার পর কি সব সমস্যা শেষ হয়ে গেছিল? স্বাধীনতা অর্জনের পর অনেক দেশ নতুন সুযোগ পেলেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। রাষ্ট্র পরিচালনা, সংবিধান প্রণয়ন, শিক্ষা সম্প্রসারণ, শিল্পায়ন, অবকাঠামো নির্মাণ এবং কর্মসংস্থান সবকিছুই একই সঙ্গে এগিয়ে নিতে হয়েছিল। কিছু দেশ এইসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, আবার কিছু দেশ রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান, দুর্নীতি বা সংঘাতের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারেনি। অর্থাৎ উপনিবেশবাদের প্রভাব গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী সময়ের নীতি নির্ধারণও সমান গুরুত্বপূর্ণ ছিল। কেন একই ইতিহাস কিন্তু ভিন্ন ফল? এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অনেক দেশই উপনিবেশ ছিল, তাহলে কেউ দ্রুত উন্নয়ন করলো, আবার কেউ পিছিয়ে রইল। এর উত্তর একক নয়। গবেষকরা সাধারণত কয়েকটি বিষয়ের দিকে ইঙ্গিত করেন: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, শিক্ষা ও মানব সম্পদে বিনিয়োগ, অর্থনৈতিক বৈচিত্র্য, দুর্নীতির মাত্রা। অর্থাৎ ইতিহাস একটি দেশের শুরু নির্ধারণ করতে পারে, কিন্তু ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে সেই দেশ স্বাধীনতার পর কি ধরনের প্রতিষ্ঠান ও নীতি গড়ে তুলেছে তার উপরে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, উপনিবেশবাদ বহু অঞ্চলে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিস্তৃত আলোচনা রয়েছে। তবে বর্তমানের সব অর্থনৈতিক সমস্যাকে শুধুমাত্র উপনিবেশবাদের উপর দায়ী করাও যথাযথ নয়। যেমন কিছু দেশ কঠিন ইতিহাস সত্ত্বেও উল্লেখযোগ্য উন্নয়ন করেছে, আবার কিছু দেশ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও নানা আভ্যন্তরীণ সমস্যার কারণে পিছিয়ে আছে। তাই উন্নয়নকে বোঝার জন্য আমাদের ইতিহাসের পাশাপাশি বর্তমান নীতিও বিশ্লেষণ করতে হবে। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে রক্ষা করা বা আক্রমণ করা ছিল না। আমাদের লক্ষ্য ছিল একটি বহুল আলোচিত প্রশ্নকে গবেষণা, ইতিহাস এবং সমালোচনামূলক চিন্তার আলোকে বিশ্লেষণ করা। আপনি আমাদের আলোচনার সঙ্গে একমত নাও হতে পারেন, আবার হতেও পারেন। তবে আশা করি ভিডিওটি আপনাকে বিষয়টি নতুনভাবে ভাবতে উৎসাহিত করবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত মন্তব্যে জানান এবং যারা তথ্যভিত্তিক আলোচনা পছন্দ করেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন।